ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রয়েছে একদম অন্য মেজাজের একটা গপ্প। ইংলিশ অথর J.K. চেস্টারটনের ফ্রিকশনাল প্রিস্ট ডিটেকটিভ ক্যারেক্টার ফাদার ব্রাউনকে নিয়ে চলে এসেছি আজকে আমরা। ফাদার ব্রাউনের রহস্য গল্প দ্য সিক্রেট গার্ডেন অবলম্বনে মৃত্যু উদ্যান, যার বঙ্গানুবাদ করেছেন সুমিত কুমার বর্ধন। আজকে আমাদের গপ্পের কথক ও মুখ্য ভূমিকা অর্থাৎ ফাদার ব্রাউনের চরিত্রে রয়েছে সব্যসাচী চৌধুরী। তাহলে চলুন শুনে ফেলা যাক J.K. চেস্টারটনের লেখা, সুমিত কুমার বর্ধনের অনুবাদ করা মৃত্যু উদ্যান। প্যারিস পুলিশের বড় কর্তা অ্যারেস্টেড ভ্যালেন্টিন সময়ে বাড়ি পৌঁছতে পারেননি। তার ডিনারের অতিথিরা এক এক করে আসতে আরম্ভ করেছেন, আর তার অনুপস্থিতিতে তার খাস খানসামা আইভেনকে তাদের সামাল দিতে হচ্ছে। বৃদ্ধ আইভেন তার জখমি পাণ্ডুর চেহারা আর পাকা গোঁপজোড়া নিয়ে বসে রয়েছে বাইরের দরজার হল ঘরে, যে ঘরের দেওয়ালে নানা অস্ত্রের প্রদর্শনী। ভ্যালেন্টিনের বাড়িটি তার মতনই অভিনব। বনেদি বাড়িখানার চারপাশে উঁচু দেওয়াল, আর এক পাশে সেন নদীর ওপরে ঝুঁকে পড়া পপলারের সারি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাড়িতে ঢোকার জন্য সামনের দরজা বই দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর ঠিক সেইখানে পাহারা গেড়ে বসে থাকে আইভেন। বাড়ির পেছনে বিরাট সাজানো বাগান, তার চারপাশে গজাল বসানো উঁচু দেওয়াল। বাড়ি থেকে বাগানে আসার বেশ কয়েকটা দরজা থাকলেও বাগান দিয়ে বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। কয়েকশো অপরাধী যার রক্তদর্শনের জন্য উদ্গ্রীব, তার জন্য উপযুক্ত বাগানই বটে। ভ্যালেন্টিন ফোন করে বলেছেন যে তার আসতে আর মিনিট 10 দেরি হবে। এই কথাই আইভেন বোঝাচ্ছিল তার অতিথিদেরকে। সত্যি বলতে অবশ্য ভ্যালেন্টিন একটা মৃত্যুদণ্ডের জোগাড় যন্ত্রের ব্যাপারে শেষ মুহূর্তে জড়িয়ে পড়েছেন, আর তার এ ধরনের কাজ যত খারাপই লাগুক না কেন, অন্যান্য কাজের মতন এটাও সুষ্ঠুভাবে করেন তিনি। কালো পোশাকে গোলাপ ফুল এঁটে বাড়িতে পৌঁছলেন ভ্যালেন্টিন। কাঁচা পাকা দাড়িতে সুদর্শন পরিচ্ছন্ন চেহারা তার। শটান পৌঁছলেন পড়ার ঘরে, আর তারপরে হাতের বাক্সটা যথাস্থানে তালা বন্ধ করে রেখে দাঁড়ালেন বাগানে যাওয়ার খোলা দরজাটায়। সেখানে তখন চোখে পড়ে আকাশের ঝকঝকে চাঁদ লড়াই করছে পলাতক ঝড়ের শতচ্ছিন্ন মেঘের সঙ্গে। যুক্তিবাদী ভ্যালেন্টিনের মনও উদাস হয়ে গেল এ দৃশ্য দেখে। কে জানে, এই ধরনের যুক্তিবাদী মন বুঝিবা কোনো ষষ্ঠ অনুভূতির দৌলতেই আগাম আভাস পায় আসন্ন বিপদের। অবশ্য এ ভাব বেশিক্ষণ ঠাঁই পেল না ভ্যালেন্টিনের মনে। মনে পড়ে গেল যে তার অতিথিরা তারই অপেক্ষা করছে। বসার ঘরে পৌঁছে ভ্যালেন্টিন টের পেলেন যে তার প্রধান অতিথির আগমন না হলেও অন্যান্য হোমরা চোমরারা সবাই পৌঁছে গেছেন। তাদের মধ্যে রয়েছেন ইংরেজ রাজদূত বদমেজাজি লালমুখ বুড়ো লর্ড গ্যালওয়ে, বুকে আঁটা রাজ পুরস্কারের নীল ফিতে, সঙ্গে স্ত্রী লেডি গ্যালওয়ে, শুভ্রকেশ কৃষ্ণাঙ্গী অভিজাত মহিলা, আর তার কন্যা লেডি মার্গারেট গ্রাহাম। পাণ্ডুর সুশ্রী চেহারা, তার বালিকা সুলভ চোখ মুখ এবং তামাটে চুল। আরও রয়েছেন 2 কন্যা সহ ডাচেস অফ মন্ট সেন্ট মিশেল, কালো চোখ আর বৃত্তশালী চেহারা তাদের 3 জনেরই। রয়েছেন ফরাসি বিজ্ঞানী ডক্টর সিমন, চশমা আর ছুঁচলো দাড়িতে উন্নাসিক চেহারা তার। ক্রমাগত ভ্রুকুটি করার ফলে ভাঁজ পড়েছে কপালে। রয়েছেন এসেক্সের কবহোল থেকে আগত ফাদার ব্রাউন, যার সাথে তার সম্প্রতি মোলাকাত হয়েছিল ইংল্যান্ডে। কিন্তু এদের ছাড়িয়ে ভ্যালেন্টিনের চোখ গেল উর্দিধারী একটি দীর্ঘকায় ব্যক্তির দিকে। গালওয়েদের সাথে কুশল বিনিময়ে বড় একটা সাড়া না পেয়ে তিনি এখন এগোচ্ছেন ভ্যালেন্টিনের দিকে। ইনি হলেন ফরাসি প্রবাসী ফৌজের কমান্ড্যান্ট ওব্রায়েন। সুঠাম চেহারা, সদম্ভ পদক্ষেপ, কৃষ্ণকেশ, পরিষ্কার কামানো মুখ এবং নীল নয়ন তার। ফৌজের গৌরবময় পরাজয় এবং সফল আত্মহননের ইতিহাস চেহারায় এনেছে এক অদ্ভুত বিষণ্ণ তেজস্বিতা। জন্মে ইনি আইরিশ। কৈশোরে বিলক্ষণ পরিচিতি ছিল গ্যালওয়েদের সাথে, বিশেষত মার্গারেট গ্রাহামের সাথে।
দেশ ছেড়েছিলেন দেনার দায়ে, আর এখন ব্রিটিশ আদব কায়দায় মুখে কালি দিয়ে ডিনারে আবির্ভূত হয়েছেন উর্দি, কৃপান এবং রেকাব সমেত। তার অভিবাদনের জবাবে গ্যালওয়ে দম্পতি প্রত্যাভিবাদন ছাড়লেন অত্যন্ত আড়ষ্টভাবে। লেডি মার্গারেট তাও না করে শুধু মুখটা ঘুরিয়ে নিলেন। তবে তার অতিথিদের একে অন্যের ব্যাপারে যতই আগ্রহ থাকুক না কেন, ভ্যালেন্টিনের কিন্তু তাদের কারোর ব্যাপারে কোনো কৌতূহল নেই। তার দৃষ্টি শুধু সন্ধান করে ফিরছে তার প্রধান অতিথির প্রত্যাশায়। ভ্যালেন্টিন আজ উন্মুখ তার সেই পৃথিবী বিখ্যাত বন্ধুটির জন্য, যার সাথে বন্ধুত্ব হয়েছিল তার আমেরিকা ভ্রমণের কালে। তার নাম জুলিয়াস ব্রেইন। কোটিপতি এই ভদ্রলোক মুক্ত হস্তে অর্থদান করেছেন বহু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধার্মিক সম্প্রদায়কে, আর তা নিয়ে বহু লেখাও হয়েছে ইংরেজ এবং মার্কিন সংবাদপত্রগুলিতে। ব্যঙ্গতিক্ত হলেও যথেষ্ট সশ্রদ্ধ সেসব লেখা। মিস্টার ব্রেইন যে ঠিক কোন সম্প্রদায়ভুক্ত, তিনি নাস্তিক, মর্মন না খ্রিশ্চান সায়েন্টিস্ট, তা কেউ জানে না। কিন্তু যে কোনো বুদ্ধিজীবী প্রয়াসেই তিনি টাকা ঢালতে সমানভাবে মুক্তহস্ত। বিচিত্র মানুষ ইনি। যেমন বহুকাল সধৈর্যে অপেক্ষা করে আছেন ইনি আমেরিকান শেক্সপিয়ারের আবির্ভাবের আশায়। ওয়াল্ট হুইটম্যানের অনুরাগী হলেও লুক পি ট্যানারকে ভাবেন বেশি আধুনিক। এমনকি ভ্যালেন্টিনকে অমূলকভাবেই আধুনিক বলেই পছন্দ করেন তিনি। জুলিয়াস কে ব্রেনের আগমনের মুহূর্তটিকে নাটকীয় বলা চলে, কারণ তার চরিত্রের বিশালতা এমনই যে তার উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোই টের পাওয়া যায় অতি সহজে। সুবিশাল আয়তন, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান, পরনে কালো সান্ধ্য পরিচ্ছদ, নিরাভরণ চেহারায় কোনো আংটি বা ঘড়ির চেনের চিহ্ন অবধি নেই। মাথায় রজতশুভ্র চুল উল্টে ব্রাশ করা জার্মানদের মতন, লাল মুখখানি একাধারে নিষ্পাপ কিন্তু তেজস্বী। ঠোঁটের নিচে দাড়ির গোছা মুখে এনেছে খানিকটা নাটকীয় কুটিলতার ছাপ। অবশ্য তার দিকে বেশিক্ষণ নজর দেওয়ার সময় হলো না সবার। তার বিলম্বের দরুন ইতিমধ্যেই খানিকটা ঘরোয়া সমস্যা দেখা দিয়েছে, তাই লেডি গালওয়ের হাত ধরে তাকে পত্রপাঠ পাঠিয়ে দেওয়া হলো খাবার ঘরে। সাধারণত ভদ্র অমায়িক ব্যবহার গ্যালওয়েদের। বাউন্ডুলে ওব্রায়নের মেয়ের সাথে মেলামেশা করার ব্যাপারটুকু ছাড়া আর কোনো কিছুতেই বড় একটা আপত্তি নেই তাদের। কন্যাও অবশ্য পিতৃ আজ্ঞা মাথায় রেখে খাবার ঘরে ঢুকেছিলেন ডক্টর সিমনের সাথেই, কিন্তু হলে কি হবে। মেয়ের চিন্তায় ছটফটিয়ে মাঝে মধ্যেই অভদ্রতার পর্যায়ে বিয়ে পৌঁছে যাচ্ছিলেন বুড়ো লর্ড গ্যালওয়ে। ডিনারের সময়টুকু কোনোভাবে কাটিয়ে দিলেও ডিনারের পর যখন অল্প বয়সী ডাক্তার সিমন, পাদ্রি ব্রাউন রওনা হলেন মহিলাদের সঙ্গে গল্পগুজব করতে বা কাঁচের বাগান ঘরে সিগার ফুঁকতে, তখন কূটনীতিক রাজদূত বড়ই অধৈর্য হয়ে পড়লেন। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো এই বুঝিবা পাজি ওব্রায়নটা তার মেয়েকে যেভাবেই হোক কোনো ইশারা করে বসে। কফির পালা এলে গ্যালওয়ে কিভাবেই হোক আটকে গেলেন ব্রেইন আর ভ্যালেন্টিনের সাথে। একজন প্রাচীন আমেরিকান, সমস্ত ধর্মমতে বিশ্বাসী, আর অন্যজন প্রৌঢ় ফরাসি, সমস্ত ধর্মমতেই বিলক্ষণ অবিশ্বাসী। খানিকক্ষণের মধ্যেই তাদের আধুনিক বিতর্ক অসহ্য বোধ হওয়াতে রওনা হয়ে গেলেন তিনি বসার ঘরের দিকে। পথে লম্বা অলিগলির মধ্যে ৬-৭ মিনিট পথ হারিয়ে ঘোরার পর কানে এলো তার ডক্টর সিমনের উঁচু মাস্টারি গলা আর পাদ্রি ব্রাউনের নিম্ন স্বর আর হাসির শব্দ। এরাও বুঝি এবার বিজ্ঞান বনাম ধর্ম নিয়ে তর্ক করছে। এই ভেবে বিরস মনে ঘরের দরজা খুলতেই চোখে পড়ল কমান্ড্যান্ট ওব্রায়ন আর লেডি মার্গারেট, দুজনেই উধাও। বসার ঘর ছেড়ে গ্যালওয়ে অস্থিরভাবে পাড়ি দিলেন খাবার ঘরের দিকে। লক্ষ্মী ছাড়া আইরিশটার খপ্পর থেকে মেয়েকে বাঁচানোর চিন্তায় মেজাজ তখন তার সপ্তমে। কিন্তু বাড়ির পেছন দিকে ভ্যালেন্টিনের পড়ার ঘর অবধি পৌঁছতে না পৌঁছতেই ঝড়ের বেগে তার পাশ কাটিয়ে চলে গেল কন্যা মার্গারেট। মুখ তার ক্রোধে পাণ্ডুর। অবাক হলেন গ্যালওয়ে। মেয়ে যদি তার ওব্রায়নের সঙ্গে থেকেই থাকে তাহলে সে গেল কোথায়? আর যদি ওব্রায়নের সঙ্গে না থেকে থাকে তবে সে গিয়েছিল কোথায়? তার রাগের সঙ্গে এবার যোগ হলো যত অলীক সন্দেহ। হাতড়ে হাতড়ে কোনো মতে পৌঁছে গেলেন বাড়ির পেছন দিকে বাগানে যাওয়ার একটা খিড়কি দরজায়। বাগান ভেসে যাচ্ছে রজত শুভ্র জ্যোৎস্নায়।
নীল পোশাক পরা কেউ লম্বা পায়ে বাগান পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ল পড়ার ঘরের জানলা দিয়ে। চাঁদের আলোয় চিনতে পারলেন তাকে গ্যালওয়ে। ওব্রায়েন। লর্ড গ্যালওয়ের মানসিক অবস্থা হলো অবর্ণনীয়। তার মনে হলো সামনে ছড়ানো চন্দ্রালোকিত বাগান ব্যঙ্গ করছে তার ক্ষমতাকে। কমান্ড্যান্ট ওব্রায়েনের সদর্প পদক্ষেপের ওপর ক্রোধে অধীর হলেন তিনি। এমনকি চাঁদের আলো পর্যন্ত অসহ্য মনে হতে লাগলো তার মনে হলো কোনো এক জাদু বলে তিনি আটকে পড়েছেন কোনো এক কপোলকল্পিত মায়া কাননে, যার প্রভাব কাটতে পারে শুধুমাত্র বাঘ বিতর্কে। সুতরাং দ্বিধা না করে তৎক্ষণাৎ পশ্চাৎগমন করলেন শত্রু ওব্রায়েনের। কিন্তু বেশি দূর যেতে পারলেন না, হোঁচট খেলেন কিছুতে। বিরক্তি ভরে একবার ঝুঁকে দেখে আবার দেখলেন বিস্ময় ভরে। ফল হলো অদ্ভুত। চাঁদের আলোয় ঝাউ গাছের মধ্যে দিয়ে প্রৌঢ় রাজদূত দৌড় দিলেন তারস্বরে চিৎকার করতে করতে। সেই আওয়াজে পড়ার ঘরের দরজায় আবির্ভাব হলো ডক্টর সিমনের চশমা আর ভ্রুকুটির। তাকেই খবর দিলেন লর্ড গ্যালওয়ে। লাশ! গাছের ওপরে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে। মাথা থেকে তার ওব্রায়েনের চিন্তা তখন উধাও। লর্ড গ্যালওয়ে সাহস করে যতটা দেখেছেন ভাঙা ভাঙা ভাবে সেটাই কোনো মতে বোঝালেন সিমনকে। আমাদের কপাল ভালো যে ভ্যালেন্টিন এখানেই আছেন, তাকে এক্ষুনি জানানো দরকার, বললেন ডক্টর সিমন। বলতে বলতেই পড়ার ঘরে ঢুকলেন ভ্যালেন্টিন। চিন্তিতভাবে চলে এসেছেন তার চিৎকার শুনে। ভেবেছেন অসুস্থ হয়ে পড়েছে তার কোনো অতিথি বা ভৃত্য, কিন্তু আসল ঘটনা শোনবার পর তৎপরতায় উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা। কারণ অন্যের যতই খারাপ লাগুক না কেন, এই সমস্ত নৃশংস ব্যাপারই ভ্যালেন্টিনের পেশা। সারা পৃথিবী ছুটে বেরিয়েছি রহস্যের সন্ধানে, আর দেখুন দেখি রহস্য এসে হাজির হয়েছে আমারই দোরগোড়ায়। বাগানের দিকে পাড়ি দিতে দিতে বললেন ভ্যালেন্টিন। কই জায়গাটা দেখি। নদী থেকে ওঠা কুয়াশায় অল্প অল্প আচ্ছন্ন হতে আরম্ভ করেছে লনটা। সেটা পার হতে খানিক অসুবিধা হলেও ভয় বিহ্বল গ্যালওয়ের সাহায্যে সবাই খুঁজে পেলেন মৃতদেহটা। ঘাসের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে দীর্ঘদেহী বৃষস্কন্ধ পুরুষ মানুষের চেহারা। পরনে কালো পোশাক, কেশ বিরল, টাকে লেপ্টে রয়েছে স্রেফ একগাছি লালচে চুল, আর মুখের তলা দিয়ে আঁকাবাঁকাভাবে গড়িয়ে এসেছে লাল রক্তের ধারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সিমন। যাক, আমাদের কেউ নয় বলেই মনে হচ্ছে। ভালো করে পরীক্ষা করুন ডাক্তার, এখনো মৃত্যু না হয়ে থাকতে পারে, আদেশ দিলেন ভ্যালেন্টিন। শরীরটা এখনো পুরো ঠান্ডা হয়নি, কিন্তু প্রাণ নেই। ঝুঁকে পড়ে বললেন ডক্টর সিমন। চলুন ধরাধরি করে তুলি। সবাই মিলে দেহটাকে মাটি থেকে অল্প তুলতেই মৃত্যুর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল ভয়াবহভাবে। মুন্ডুটা গড়িয়ে গেল এক পাশে। শরীর থেকে গর্দান পুরোপুরি আলাদা করে দিয়েছে খুনি। এমনকি ভ্যালেন্টিন পর্যন্ত আঁতকে উঠলেন। খুনি বোধহয় শরীরে অসুরের শক্তি ধরে, বললেন তিনি। অঙ্গচ্ছেদ ডাক্তার সিমনের কাছে নতুন কিছু নয়, কিন্তু তবু কম্পিত হস্তে মাথাটাকে তুললেন তিনি। চিবুক আর ঘাড়ে ক্ষতচিহ্ন থাকলেও মুখখানা মোটামুটি অক্ষতই। পীতবর্ণ, ভারী খিসে মুখ, কেমন জানি একই সাথে স্ফীত অথচ কোটরাগত। স্থূল অক্ষিপল্লব এবং বাজের ঠোঁটের মতন বাঁকা নাক। বুঝিবা কোনো নিষ্ঠুর রোমক সম্রাটের মুখের আদলের সঙ্গে মিশেছে কোনো চৈনিক সম্রাটের মুখচ্ছবি। উপস্থিত সবার কাছেই অজ্ঞাত চেহারাখানা। আর বেশি কিছু বোঝা গেল না মৃতের সম্বন্ধে। শুধু দেহখানা তুলতে নজরে পড়ল পরিধানের রক্তলিপ্ত সাদা জামাখানা। এ রাতের অতিথি সে না হলেও পোশাক আশাক তার নিমন্ত্রিতদের মতনই। মৃতদেহের আশেপাশে প্রায় 20 গজ অবধি খুঁটিয়ে দেখলেন ভ্যালেন্টিন। তাকে অনভিজ্ঞভাবে হলেও খানিক সাহায্য করলেন সিমন এবং খানিকটা উদাসভাবেই লর্ড গ্যালওয়ে। ফল অবশ্য বেশি কেউই পেলেন না। কিছু কুচনো ডালপালা ছাড়া চোখে পড়ল না বিশেষ কিছুই। না, গম্ভীরভাবে বললেন ভ্যালেন্টিন। কিছু শুকনো ডালপালা আর এই ছিন্ন শির,
আগন্তুকের মৃতদেহ ছাড়া আর এখানে কিছুই নেই। উত্তরে নিশ্চুপ নিস্তব্ধ রইলেন সকলে, কিন্তু হঠাৎই চিৎকার করে উঠলেন লর্ড গ্যালওয়ে। কে কে ওখানে দেওয়ালের পাশে কে? চন্দ্রালোকিত কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে এলো একটি বৃহৎ মস্তক খর্বাকৃতি মূর্তি, যেন কোনো প্রেতাত্মা। কাছে এলে বোঝা গেল এটি সেই ছোটখাটো পাদ্রীটি যার সঙ্গে দেখা হয়েছিল বসার ঘরে। মিনমিন করে সে বলল, বলি, খেয়াল করেছেন বাগানে কোনো ফটক নেই? পাদ্রী দর্শনে কুটিল হয়েছিল যুক্তিবাদী ভ্যালেন্টিনের ভ্রুকুটি, কিন্তু কথাটার তাৎপর্য এড়িয়ে যাওয়ার মানুষ তো তিনি নন। তাই বললেন, ঠিক বলেছেন। লোকটা খুন হলো কিভাবে সেটা বোঝার আগে আমার জানা দরকার যে সে এখানে এলো কিভাবে। সবাই শুনুন, এখানে যারা আছেন তারা সবাই সম্ভ্রান্ত ভদ্রলোক এবং ভদ্রমহিলা। এদের মধ্যে একজন রাজদূতও রয়েছেন। আমার কাজের ক্ষতি না করে যতদূর সম্ভব তাদের নাম এ ব্যাপারে জড়িয়ে না পড়তে দেওয়াটাই বাঞ্ছনীয়। ব্যাপারটা একবার জানাজানি হয়ে গেলে তখন নিয়ম মাফিক অনুসন্ধান করা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না। কিন্তু পুলিশকর্তা হবার সুবাদে আমি খানিকক্ষণ এটাকে গোপন রাখতে পারি। লোকজন ডাকার আগে আমি নিজে আমার অতিথিদের নির্দোষিতা প্রমাণ করব। কথা দিন, কাল দুপুরের আগে আপনারা কেউ বাড়ি ছেড়ে যাবেন না। প্রত্যেকের শোয়ার ব্যবস্থা হয়ে যাবে। সিমন, সামনের হল ঘরে আমার বিশ্বাসী খানসামা ইভানকে পাবেন। তাকে বলবেন অন্য কোনো ভৃত্যকে দরজায় বসিয়ে রেখে এক্ষুনি যেন আমার কাছে চলে আসে। লর্ড গ্যালওয়ে, মহিলাদের খবর দেওয়ার পক্ষে আপনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সব কথা খুলে বলুন, কিন্তু দেখবেন যেন কোনো আতঙ্ক না ছড়িয়ে পড়ে। আমি আর ফাদার ব্রাউন লাশের কাছেই থাকব। সিমন গিয়ে পাকড়াও করলেন গোয়েন্দা ভ্যালেন্টিনের গোয়েন্দা আইভেনকে। গ্যালওয়ে বসার ঘরে গিয়ে খবর দিলেন বেশ নিপুণভাবেই, যাতে সবাই সেখানে জড়ো হওয়ার আগেই কেটে গেল মহিলাদের চমক এবং বিহ্বলতার জের। আর কট্টর যুক্তিবাদী এবং কট্টর পাদ্রী ধর্মবিশ্বাসে দুই মেরুর মতন চন্দ্রালোকে দাঁড়িয়ে রইলেন মৃতদেহের পায়ের এবং মাথার কাছে। গোঁফ আর জখম নিয়ে বাড়ির ভেতর থেকে তীর বেগে পোষা কুকুরের মতন মালিকের কাছে ছুটে এলো বিশ্বাসী আইভেন। রক্তিম মুখ তার এক অশালীন আগ্রহে উজ্জ্বল। ভ্যালেন্টিনের অনুমতি চাইল সে লাশটাকে পরীক্ষা করবার জন্য। দেখতে চাইলে দেখতে পারো ইভান, কিন্তু বেশি সময় নিও না। বাড়ির ভেতরে গিয়ে ব্যাপারটার ফয়সলা করতে হবে, বললেন ভ্যালেন্টিন। মাথাখানা তুলে নিয়ে হাত থেকে প্রায় ফেলেই দিচ্ছিল আইভেন। এ অসম্ভব! চেনেন নাকি হুজুর লোকটাকে? হ্যাঁ। বড় একটা উৎসাহ দেখালেন না ভ্যালেন্টিন। না, চিনি না। চলো ভেতরে যাওয়া যাক। লাশটাকে সবাই মিলে ধরাধরি করে নিয়ে গিয়ে রাখলেন পড়ার ঘরের সোফায়, আর তারপরে গিয়ে পৌঁছলেন বসার ঘরে। কতকটা ইতস্ততভাবেই ধীরে ধীরে একটা ডেস্কে গিয়ে বসলেন ভ্যালেন্টিন। বিচারকের কঠিন দৃষ্টিতে তাকালেন চারিপাশে। তারপর একটা কাগজে খসখস করে দু কলম লিখে প্রশ্ন করলেন, সবাই এখানেই আছেন তো? মিস্টার ব্রেইন এখানে নেই। উত্তর দিলেন ডাচেস অফ মন্ট সেন্ট মিশেল। না। কর্কশ কণ্ঠে সায় দিলেন লর্ড গ্যালওয়ে। এবং মিস্টার নীল ওব্রায়েনও নেই। তাকে তো খানিক আগে ওই তাজা মরাটার পাশে হাওয়া খেতে দেখলাম। ইভান, কমান্ড্যান্ট ওব্রায়েন আর মিস্টার ব্রেইনকে ডেকে আনো। মিস্টার ব্রেইন খাবার ঘরে বসে সিগারেট টানছেন, আর ওব্রায়েন খুব সম্ভবত কাঁচের বাগান ঘরে পায়চারি করছেন। নির্দেশ দিলেন ভ্যালেন্টিন। প্রভুর আদেশ তামিল করতে মুহূর্তে উধাও হল আইভেন। অন্য কাউকে কিছু বলার কোনো সুযোগই দিলেন না ভ্যালেন্টিন। দৃঢ় স্বরে বললেন, আপনারা সবাই জানেন বাগানে একটা মৃতদেহ পাওয়া গেছে। মৃতর ধর থেকে মুন্ডু দুভাগ করে কাটা। ডক্টর সিমন, আপনি তো লাশটা পরীক্ষা করেছেন। আপনার কি মনে হয় ওভাবে মুন্ডুচ্ছেদ করতে ভয়ানক দৈহিক শক্তির প্রয়োজন, নাকি খুব ধারালো ছুরি দিয়েও এ কাজ সম্ভব? ছুরি ছুরি দিয়ে কোনো মতেই এ কাজ সম্ভব নয়, বললেন ডক্টর সিমন। মুখ তার উৎকণ্ঠায় পাণ্ডুর। তা কি ধরনের অস্ত্র দিয়ে এ কাজ করা হয়েছে বলে মনে হয়? আধুনিক যুগের কোনো অস্ত্রের কথা তো মাথায় আসছে না। মানুষের ঘাড় কুপিয়ে কাটাই বেশ দুরূহ ব্যাপার, আর এ তো মনে হচ্ছে এক কোপে কাটা হয়েছে।
অবশ্য প্রাচীন যুগের রণকুঠার, জল্লাদের কুঠার কিংবা জোড়া হাতের তলোয়ার দিয়ে এ কাজ করা সম্ভব। ভগবান! আর্তনাদ করে উঠলেন ডাচেস। প্রায় মূর্ছাগত অবস্থা তার। কিন্তু এখানে রণকুটার বা জোড়া হাতের তলোয়ার আসবে কোথা থেকে? ভ্যালেন্টিনের মন তখনও সামনের কাগজের ওপরই। লিখতে লিখতেই তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, ফরাসি অশ্বারোহীদের লম্বা কৃপান দিয়ে এ কাজ করা সম্ভব কি? দরজায় আওয়াজ হলো মৃদু করাঘাতের। সে আওয়াজে কোন অজানা কারণে রক্ত হিম হয়ে গেল সবার। আর সেই জমাট নিস্তব্ধতার মধ্যে কোনো মতে বললেন ডক্টর সিমন, কৃপান? হ্যাঁ, কৃপান দিয়ে বোধহয় কাজ সম্ভব। ধন্যবাদ, বললেন ভ্যালেন্টিন। এসো ইভান। দরজা খুলে কমান্ড্যান্ট ওব্রায়েনকে ভেতরে নিয়ে এলো বিশ্বাসী আইভেন। ধরে এনেছে বাগান থেকে, যেখানে নাকি ফের পায়চারি করছিলেন ভদ্রলোক। ভঙ্গিমা দিশাহারা হলেও উদ্ধত আইরিশ অফিসারটি দোরগোড়া দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কি 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 চান আমার কাছে? দয়া করে বসুন এখানে, শান্ত স্বরে বললেন ভ্যালেন্টিন। আপনার তলোয়ারটার সাথে দেখছি না যে, কোথায় রেখে এসেছেন? লাইব্রেরির টেবিলে, বললেন ওব্রায়েন, উৎকণ্ঠার ছাপ তার উচ্চারণে। আসলে ওটা সাথে নিয়ে বড্ড অসুবিধা হচ্ছিল, তাই। ইভান, লাইব্রেরি থেকে কমান্ড্যান্ট ওব্রায়েনের তলোয়ারখানা নিয়ে এসো তো দেখি, বললেন ভ্যালেন্টিন। আদেশ পালনে আইভেন উধাও হতে ফিরলেন ওব্রায়েনের দিকে। লর্ড গ্যালোওয়ে মৃতদেহখানা আবিষ্কার করার আগে আপনাকে বাগান ছেড়ে চলে যেতে দেখেছেন। কি করছিলেন বাগানে? ধপাস করে একটা চেয়ারের উপরে বসে পড়লেন ওব্রায়েন। আইরিশ উচ্চারণে বললেন, চাঁদের শোভা দেখছিলাম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, আর কি বা করব। নেমে এলো আবার জমাট নীরবতা। আবার দরজায় হলো সেই মৃদু অথচ ভয় জাগানো করাঘাত। ঘরে ঢুকল আইভেন, হাতে তৈরি খালি একখানা তলোয়ারের খাপ। শুধু এইটাই পেলাম হুজুর। চোখ তুলে দাঁড়ানোর প্রয়োজন বলে মনে করলেন না ভ্যালেন্টিন, শুধু বললেন, টেবিলে রেখে দাও। কাঠগড়ায় খুনি আসামি উঠলে যেমন সবাই নিশ্চুপ হয়ে পড়ে, তেমনই নীরব হয়ে গেল ঘর। ডাচেসের মৃদু কাতরোক্তি থেমে গিয়েছিল অনেক আগেই। ঠান্ডা হয়ে জুড়িয়ে এসেছিল গ্যালওয়ের অদম্য ক্রোধ। অপ্রত্যাশিতভাবে শুধুমাত্র মুখ খুললেন লেডি মার্গারেট। কম্পিত কণ্ঠস্বরে তার নির্ভীক মহিলার সত্য প্রকাশের প্রয়াস সুস্পষ্ট। এক্সকিউজ মি, আমি বলছি। হ্যাঁ, আমি বলছি নীল ওব্রায়েন বাগানে কি করছিলেন, কারণ ভদ্রতার খাতিরে উনি মুখ খুলবেন না। উনি বাগানে আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছিলেন। আমি রাজি হইনি। আমি ওকে বললাম যে পারিবারিক স্বার্থে আমার পক্ষে আমার শ্রদ্ধা ছাড়া ওনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। উনি তাতে খানিকটা রাগই করলেন বটে। বললেন আমার শ্রদ্ধা ওনার নাকি প্রয়োজন নেই। কথা থামিয়ে করুণ হাসি হাসলেন মার্গারেট। বললেন, আমি জানি না, আমি সত্যিই জানি না উনি আমার শ্রদ্ধা এখনো প্রত্যাখ্যান করবেন কিনা, কিন্তু ওনার উপরে আমার শ্রদ্ধা অটুট। আর রইল বাকি খুন। আমি হলপ করে বলতে পারি উনি এই কাজটা কিছুতেই করতে পারেন না, কোনোভাবেই না। অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। গ্যালওয়ে সরে গেলেন কন্যার দিকে। চেষ্টা করেও নামিয়ে রাখতে পারলেন না গলা, চড়ে গেল মৃদু স্বর। চুপ করো ম্যাগি, কেন বাঁচানোর চেষ্টা করছো ওই লোকটাকে? ও তলোয়ারখানা কোথায়? কোথায় ওর হতচ্ছাড়া কৃপান? কন্যার কঠিন চাহনি মাঝপথেই থামিয়ে দিল লর্ড গ্যালওয়েকে। সে জ্বলন্ত দৃষ্টির দিকে খড়শুদ্ধ লোকের চোখ আটকে গেল চুম্বকের মতনই। নিচু কণ্ঠস্বরে কথা বললেন মার্গারেট, কিন্তু শ্রদ্ধার লেশমাত্র নেই সে স্বরে। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বাবা? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো সেটা তোমার খেয়াল আছে তো? আমি বারবার করে বলছি যে উনি আমার সঙ্গে ছিলেন এবং উনি কিচ্ছু করেননি। আচ্ছা বাবা,
উনি যদি অপরাধী হন তাহলে ওনার সঙ্গী কে ছিলেন? আমি। বাগানে যদি খুনটা উনি করে থাকেন তাহলে তার সাক্ষী কে? আমি। কার জানার কথা এটার ব্যাপারে, এই যে খুনটার ব্যাপারে? আমার। ফর গডস সেক বাবা, নীলের উপর তোমার এতটা রাগ, এতটা রাগ যে তুমি তোমার নিজের মেয়েকে পর্যন্ত। আর্তনাদ করে উঠলেন লেডি গ্যালওয়ে। শিহরণ খেলে গেল বাকি সবার শরীরে, যেন কোনো বিয়োগান্ত নাটকের শেষ কুটিল পরিণাম দেখছেন। মনে হতে লাগলো বনেদি স্কট মহিলার পাণ্ডুর মুখ এবং তার দুঃসাহসী প্রেমিকের চেহারা বুঝিবা কোনো নিরালোকে গৃহে টাঙানো পুরাতন প্রতিকৃতি। নিহত পতি এবং বিষার্থ প্রেমিকের নানা প্রাচীন কাহিনীর কল্পনায় নীরব হলেন সবাই। সুদীর্ঘ সেই বিষাদক্লিষ্ট নিস্তব্ধতা সহসা ভাঙল একটা সরল প্রশ্নে। সিগারখানা কি খুব লম্বা ছিল? চমকে আশেপাশে তাকালেন সবাই, প্রশ্নকর্তা কে তা দেখার জন্য। ঘরের এক কোণ থেকে ভেসে এলো খর্বকায় ফাদার ব্রাউনের গলা। না মানে বলছি কি, এতক্ষণ ধরে মিস্টার ব্রেইন যে সিগারখানি টানছেন সেটা নিশ্চয়ই খুব লম্বা হবে। তা একগাছা লাঠির মতন নাকি? কথাটার নিহিত ব্যঙ্গে বিরক্ত হলেও সায় দিলেন ভ্যালেন্টিন। ঠিকই বলেছেন। ইভান, আরেকবার মিস্টার ব্রেইনকে খুঁজে এখানে নিয়ে এসো তো দেখি। খানসামা বেরিয়ে দরজা টেনে দিতেই ভ্যালেন্টিন সাগ্রহে ফিরলেন মার্গারেটের দিকে। বললেন, লেডি মার্গারেট, লোক লজ্জা উপেক্ষা করে কমান্ড্যান্ট ওব্রায়ানের সম্বন্ধে সত্য প্রকাশের যে সাহস আপনি দেখিয়েছেন তার জন্য আমাদের প্রশংসা আর ধন্যবাদ দুই আপনার প্রাপ্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছে। লর্ড গ্যালোওয়ে পড়ার ঘর থেকে বসার ঘর যাওয়ার সময় আপনি তার পাশ কাটিয়ে যান। এর কয়েক মিনিট পরেই উনি পৌঁছন বাগানে এবং সেখানে দেখতে পান কমান্ড্যান্ট ওব্রায়ানকে। মৃদু শ্লেষের স্বরে উত্তর দিলেন মার্গারেট, আপনার মনে থাকা উচিত আমি ওনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিলাম। তারপরেও কি আমাদের দুজনের ওই হাত ধরাধরি করে ফেরত আসাটা সম্ভব? হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, একজন যথার্থ ভদ্রলোক। তাই পেছনেই রয়ে গেলেন এবং তাই ধরা পড়লেন আপনাদের এই খুনের দায়। গম্ভীরভাবে বললেন ভ্যালেন্টিন। সেই 2-4 মিনিটে উনি হয়তো। আবার করাঘাত হলো দরজায়। উঁকি দিল আইভেনের চোট খাওয়া মুখ। মাফ করবেন হুজুর, কিন্তু মিস্টার ব্রেইন বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন? চেঁচিয়ে এই প্রথম লাফিয়ে উঠলেন ভ্যালেন্টিন। চলে গেছেন, কেটে পড়েছেন কি ভেগে পড়েছেন? পরিহাসের স্বরে উত্তর দিল আইভেন। ওনার কোট আর টুপিও উধাও হয়ে গেছে। তারপর যা হয়েছে শুনলে তো আক্কেল গুরুম হয়ে যাবে। আমি বাইরে অবধি ছুটে গিয়েছিলাম যদি ওনার কোনো চিহ্ন পাই। পেলাম অবশ্য চিহ্ন, বেশ বড় সড়ই চিহ্ন। কি বোঝাতে চাইছোটা কি? দাঁড়ান দেখাচ্ছি বলে বাইরে বেরিয়ে গিয়ে ফেরত এলো আইভেন। হাতে একখানা ঝকঝকে খোলা তলোয়ার, রক্তের চিহ্ন তার আগায় এবং ধারে। বাজ পড়ল যেন খড়ে। প্যারিস যাওয়ার রাস্তায় 50 গজ দূরে পড়েছিল এটা। আপনাদের মাননীয় ব্রেইন মহাশয় পালানোর সময় বোধ করি ওটা ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছেন। সম্পূর্ণ নতুন ধরনের এক নিস্তব্ধতা এইবার নেমে এলো ঘরে। তলোয়ারখানা তুলে নিলেন ভ্যালেন্টিন এবং ভালো করে খুঁটিয়ে দেখে নিজের মনে কি ভাবলেন গভীর মনোযোগ দিয়ে। তারপর সশ্রদ্ধ ভঙ্গিমায় ফিরলেন ওব্রায়ানের দিকে। কমান্ড্যান্ট, আশা করি আপনি পুলিশের পরীক্ষার জন্য যখনই দরকার হবে তখনই এই অস্ত্রটা হাজির করবেন। খটাস করে তলোয়ারখানা খাপে বন্ধ করে ফেললেন ভ্যালেন্টিন। আপাতত আপনার তলোয়ার আমি আপনাকেই সঁপে দিচ্ছি। ভ্যালেন্টিনের এই কাজের নিহিত বীররসের প্রশংসায় উচ্ছ্বসিত হলেন সবাই। নীল ওব্রায়ানের ভাগ্যের চাকাও যেন ঘুরে গেল এই মুহূর্ত থেকে। রক্তিম ভোরে আবার যখন তিনি ভ্যালেন্টিনের রহস্য উদ্যানে বিচরণে ব্যস্ত, তখন তার অতি সাধারণ জীবনের কালিমা মুছে গেছে তার মন থেকে। এসেছে নতুন খুশির জোয়ার। লর্ড গ্যালওয়ে স্বভাবে ভদ্রলোক, তার কাছে মাপ চেয়ে গেছেন। আভিজাত্যের বর্ম ভেঙে লেডি মার্গারেট অবশেষে এসেছেন নারী হয়ে।
প্রাতরাশের আগে তার সাথে কুসুমকুঞ্জে বেড়াতে বেড়াতে ওব্রায়েন তার কাছে ক্ষমা প্রার্থনা ছাড়াও পেয়েছেন অনেক বেশি কিছু। সবারই মন এখন আগের থেকে বেশ প্রফুল্ল এবং দয়ার্দ্র। হত্যার রহস্যের সমাধান না হলেও সন্দেহের কালো মেঘ সরে গেছে সবার ওপর থেকেই। পশ্চাৎগমন করছে প্যারিসের দিকে পলাতক সবার অপরিচিত এক কোটিপতি। সবার ঘাট থেকে ভূত নেমে গেছে যেন স্ব ইচ্ছাতেই। রহস্য কিন্তু তবু রয়েই গেছে। বাগান কেদারায় ওব্রায়েন সিমনের পাশে এসে বসতেই তিনি আবার সেই নিয়েই জল্পনা আরম্ভ করলেন। নীল ওব্রায়েনের মন তখন অন্য সুখপ্রদ চিন্তায় মগ্ন। এ ব্যাপারে বেশি সাড়া দিলেন না তিনি, কেবল স্পষ্টভাবে বললেন, দেখুন, আমার এই ব্যাপারে বড় একটা আগ্রহ নেই। পরিষ্কার তো বোঝাই যাচ্ছে কি হয়েছিল। ওই লোকটার ওপর ব্রেনের কোনো কারণে রাগ ছিল, তাই ভুলিয়ে ভালিয়ে বাগানে এনে আমার তরোয়াল দিয়ে খুন করেছে। শুনেছেন বোধহয় লাশের পকেট থেকে একখানা মার্কিন ডলার পাওয়া গেছে। এ থেকেই তো বোঝা যাচ্ছে লোকটা ব্রেনের দেশের লোক। এতে আর প্রশ্নের কি আছে আমি তো বুঝছি না। 5টা কঠিন প্রশ্ন আছে, মৃদু স্বরে বললেন ডক্টর সিমন। যেন পাঁচিলের ভেতরে পাঁচিল। আমায় ভুল বুঝবেন না, ব্রেইন যে খুন করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই। তার পালানোই সেটা প্রমাণ করে। কিন্তু খুন করলো কি করে? প্রথম প্রশ্ন, কেউ কাউকে একখানা বিশাল তলোয়ার দিয়ে খুন করতে যাবে কেন? একখানা ছোট ছুরি দিয়ে খুন করে তো সেটা অনায়াসেই পকেটে পুরে ফেলা যায়। দ্বিতীয় প্রশ্ন, কোনো আওয়াজ বা চিৎকার শোনা যায়নি কেন? কেউ যদি দেখে যে তাকে অন্য কেউ একখানা তলোয়ার নিয়ে তাড়া করে আসছে, সে কি চুপ করে থাকে? তৃতীয় প্রশ্ন, বাইরের দরজায় একজন খানসামা সারাক্ষণ বসেছিল। তাকে এড়িয়ে ভ্যালেন্টিনের বাগানে একটা ইঁদুরও ঢুকতে পারে না। তবে মৃত ব্যক্তি এখানে এলো কিভাবে? চতুর্থ প্রশ্ন, একই উপায়ে ব্রেইন বাগানে থেকে বেরোলো কি করে? আর পঞ্চম প্রশ্ন জিজ্ঞাসা করলেন ওব্রায়েন, চোখ তার ইংরেজ পাদ্রীটির দিকে। বাগানের পথ ধরে এগিয়ে আসছেন তিনি। পঞ্চম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বেশ অদ্ভুত। আমি যখন কাটা মাথাটা প্রথম দেখি তখন ভেবেছিলাম খুনি সেটা এক কোপে কেটেছে, কিন্তু ভালো করে পরীক্ষা করার পর দেখলাম কাটা অংশটায় অনেকগুলো ক্ষতচিহ্ন, যেন মাথাটা কেটে ফেলার পর সেটা কোপানো হয়েছে। ব্রেইনের কি শত্রুর উপর এতই রাগ ছিল যে তাকে খুন করে তারপর চাঁদের আলোয় দাঁড়িয়ে তাকে ক্রমাগত কুপিয়েছে? উরে বাবা, এ কি ভয়ঙ্কর! খর্বকায় পাদ্রী ব্রাউন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। নিজের বিনম্র স্বভাববশত কথা বলেননি দুজনের মাঝখানে। এইবার অপ্রতিভভাবে বললেন, ব্যাঘাত করার জন্য মাফ করবেন, কিন্তু আপনাদের একটা খবর দিতে পাঠালো আমাকে। খবর? পুনরাবৃত্তি করলেন সিমন। চশমার মধ্যে দিয়ে যেন অনেক কষ্ট করে তাকালেন পাদ্রী ব্রাউনের দিকে। হ্যাঁ, কিছু মনে করবেন না, হালকা স্বরে বললেন ফাদার ব্রাউন। কিন্তু আরও একটা খুন হয়েছে। বাগান কেদারা ছেড়ে দুজনেই একসাথে এমন লাফিয়ে উঠলেন যে দুলতে লাগলো সেটা। বলে চললেন ফাদার ব্রাউন, আরও অদ্ভুত ব্যাপার হলো, ঠিক একইভাবে একই রকম নৃশংসভাবে মুন্ডুচ্ছেদ করা হয়েছে। দ্বিতীয় কাটা মুন্ডুখানা রক্তাক্ত অবস্থায় নদীতে পাওয়া গিয়েছে। ব্রেইনের প্যারিস গমনের পথের 2-4 গজের মধ্যে। সবাই বলছে ব্রেইনই বোধ হয়। হা ভগবান, ব্রেইন কি উন্মাদ! ভাবলেশহীন কণ্ঠে বললেন ফাদার ব্রাউন। আমেরিকায় প্রতিহিংসা মেটানোর প্রথা আছে। সবাই আপনাদের লাইব্রেরিতে মাথাটা দেখতে ডাকছে। পীড়িত মনে অন্যদের পশ্চাৎ অনুসরণ করলেন ওব্রায়েন। এই ব্যাপক গুপ্ত হত্যায় বিরূপ তার সৈনিক মন। একের পর এক কাটা পড়ল দুটি মাথা। কখন থামবে এই ব্যাপক শিরোচ্ছেদের পালা?
লাইব্রেরি ঘরে ঢুকতে যেন আবারই আচমকাই ধাক্কা খেলেন তিনি। ভ্যালেন্টিনের টেবিলের ওপর বুঝিবা পড়ে তৃতীয় একখানা রক্তলিপ্ত মাথা, আর সে খোদ ভ্যালেন্টিনের। দ্বিতীয় দৃষ্টিতে অবশ্য বোঝা যায় যে সেখানা খবরের কাগজে আঁকা ছবি। দি গিলোটিন নামক এই দক্ষিণপন্থী সংবাদপত্রটি প্রতি সপ্তাহে আর কোনো একটি রাজনৈতিক প্রতিপক্ষের ছবি ছাপায় প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীর ছিন্ন শিরের আদলে। ধর্মবিদ্বেষী হওয়ার সুবাদে ভ্যালেন্টিনের ছবি ঠাঁই পেয়েছে তাই এইবারের কাগজে। ওব্রায়েন মার্জিত রুচি আইরিশ। ফরাসি মনীষার এহেন পাশবিকতার প্রতি তীব্র বিতৃষ্ণা হল তার মনে। সে পাশবিকতার চিহ্ন সংবাদপত্রের চাষারে ব্যঙ্গচিত্র থেকে আরম্ভ করে গথিক চার্চের দানব মূর্তি অবধি সর্বত্র ছড়িয়ে। মনে পড়ে গেল তার ফরাসি বিপ্লবের যত ক্রূর ও রসিকতার কাহিনী। ভ্যালেন্টিনের ওই রক্তচিত্র থেকে আরম্ভ করে রাক্ষস মূর্তির স্তূপের ওপর দাঁড়ানো নটর দামের ওই শয়তানের প্রতিকৃতি অবধি পুরো শহরটাই বুঝিবা এক অশুভ শক্তির বিকাশ। লাইব্রেরির ঘরখানা নিচু, লম্বাটে এবং প্রায় অন্ধকার। পর্দার তলা দিয়ে আসা অল্প আলোটুকুতে তখনও সকালের রক্তিম আভাস। একখানা ঢালু ডেস্কের একপাশে দাঁড়িয়েছিলেন আইভেন সমেত ভ্যালেন্টিন। স্বল্প আলোকে বিভৎস দর্শন প্রত্যঙ্গগুলি পড়ে ডেস্কের ওপর। একপাশে আগের অবস্থাতেই পড়ে কালো পোশাকে ঢাকা কবন্ধ এবং তার পিতাভ মুন্ডখানা। অন্য পাশে রয়েছে নদীর নলখাগড়া থেকে তুলে আনা জলসিক্ত দ্বিতীয় মুন্ডখানা। মুন্ডর কবন্ধের তল্লাশি জারি রেখেছে ভ্যালেন্টিনের লোকজন। সেটা হয়তো নদীতে ভেসে গিয়েছে। ফাদার ব্রাউনের মন কিন্তু অতটা সংবেদনশীল নয়। তিনি পিটপিটে চোখে খুঁটিয়ে দেখতে লাগলেন দ্বিতীয় মুন্ডটাকে। শুভ্রকেশ মুন্ডের চুল ভিজে নুটির মতন। সকালের অচঞ্চল রক্তিম আলো তাতে এনেছে রূপলি আঁচের ছোঁয়া। কুৎসিত কালশিটে পড়া অসাধু দেখতে মুখখানা থেঁতলে গেছে, বুঝিবা নদীর পাথর কিংবা গাছের ঠোকর খেয়ে। সুপ্রভাত কমান্ড্যান্ট ওব্রায়েন, ধীর কণ্ঠে বেশ আন্তরিকভাবেই বললেন ভ্যালেন্টিন। ব্রেনের সর্বশেষ জবাইটার কথা শুনেছেন বোধহয়? শুভ্রকেশ মুন্ডুটি তখনও ঝুঁকে পড়ে পরীক্ষা করছিলেন ফাদার ব্রাউন। মাথা না তুলেই বললেন, এ মাথাটা যে ব্রেনই কেটেছে সে বিষয়ে সবাই বোধহয় একরকম নিশ্চিত। সাধারণ বুদ্ধিতে তো তাই বলে। দু পকেটে হাত ঢুকিয়ে বললেন ভ্যালেন্টিন। খুনটা হয়েছে একই পদ্ধতিতে, আবিষ্কৃতও হয়েছে প্রথমটার কয়েক গজের মধ্যে, আর ব্যবহৃতও হয়েছে সেই একই অস্ত্র যা নিয়ে পালিয়েছিল খুনি। বিনীতভাবে বললেন ফাদার ব্রাউন। হ্যাঁ জানি জানি, কিন্তু আমার মনে হয় না এ মুন্ডখানা অন্তত ব্রেন কেটে থাকতে পারবে। কেন নয়? প্রশ্ন করলেন ডক্টর সিমন, চোখে তার যুক্তিবাদী দৃষ্টি। পিটপিট করে তাকিয়ে পাদ্রীমশাই বললেন, আচ্ছা বলুন তো ডাক্তার, কোনো মানুষের পক্ষে কি নিজের মুন্ডুচ্ছেদ করা সম্ভব? আমার তো অন্তত সেরকম জানা নেই। ওব্রায়েনের মনে হলো যেন উন্মাদ জগৎ ব্রহ্মাণ্ড তার চারপাশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাস্তব বুদ্ধি ডক্টর সিমন, কিন্তু এক লাফে এগিয়ে এসে সরিয়ে ফেললেন সাদা চুলের গোছা। ইনি যে ব্রেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্রেনের বাঁকানেও ঠিক ওই কাটা খোঁচাটুকু ছিল। পাদ্রির দিকে স্থির জ্বলন্ত দৃষ্টি নিয়ে দাঁতে দাঁত চেপে এতক্ষণ তাকিয়েছিলেন গোয়েন্দা ভ্যালেন্টিন। এইবার তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ব্রেনের সম্বন্ধে আপনি অনেক কিছুই জানেন দেখছি ফাদার ব্রাউন। তা জানি বই কি। হ্যাঁ, কয়েক সপ্তাহ আমি ছিলাম তো ওনার সঙ্গে। উনি আমাদের চার্চে যোগ দেওয়ার কথা ভাবছিলেন কি না। ভ্যালেন্টিনের দু চোখে ধক করে জ্বলে উঠল তার অনুদার মনোভাবের আগুন। ঘুষি পাকিয়ে লম্বা পায়ে এগিয়ে গেলেন পাদ্রি ব্রাউনের দিকে। শ্লেষপূর্ণ স্বরে বললেন, আর বোধহয় ওনার সব টাকা পয়সাও আপনাদের চার্চে দান করার কথা ভাবছিলেন, তাই না? হয়তো ভাবছিলেন, বাবা, খুবই সম্ভব। হিংস্র হাসি ফুটে উঠল ভ্যালেন্টিনের মুখে। চড়া গলায় বললেন তিনি, তাহলে ব্রেন সম্বন্ধে আপনার অনেক কিছুই জানার কথা।
ব্রেনের জীবন সম্বন্ধে, এমনকি হয়তো তার। ভ্যালেন্টিনের কাঁধে হাত রাখলেন কমান্ড্যান্ট ওব্রায়েন। বললেন, এসব অনর্থক মিথ্যা দোষারোপ বন্ধ করুন ভ্যালেন্টিন, তা না হলে কিন্তু আবার তরোয়াল চলা আরম্ভ হয়ে যেতে পারে। পাদ্রি ব্রাউনের বিনীত অথচ স্থির দৃষ্টিতে ফিরে এসেছিল ভ্যালেন্টিনের সম্বিত। চুপ করে থেকে তিনি বললেন, কারোর ব্যক্তিগত মত প্রকাশের সময় এটা নয়। যাই হোক, আপনারা এখান ছেড়ে না যাওয়ার কথা দিয়েছেন, দয়া করে সেই কথা মাথায় রাখবেন, আর দেখবেন যেন অন্যরাও রাখেন। আপনাদের আরও কিছু জানার থাকলে ইভানি আপনাদেরকে জানাবে। আমাকে এইবার গোটা ব্যাপারটা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। এটাকে আর চাপা দিয়ে রাখা যাবে না। যদি আর নতুন কিছু খবর আমায় দিতে চান তাহলে আমাকে পড়ার ঘরে পাবেন। শটান বেরিয়ে গেলেন ঘর থেকে পুলিশ কর্তা। আরও কিছু খবর আছে নাকি ইভান? প্রশ্ন করলেন ডক্টর সিমন। কুঁচকে গেল আইভানের স্থবির পাংশুবর্ণ মুখখানা। সে বলল, আরও একটা খবর আছে বই কি হুজুর, বেশ জরুরি খবর। ওই যে পিটকেলটা বাগানে পাওয়া গেছে না? হ্যাঁ, ও যে কে তা জানা গেছে। বিস্ময়োক্তি করলেন ডক্টর সিমন। তাই নাকি? কে লোকটা? ওর নাম আর্নল্ড বেকার, বলল গোয়েন্দা সাগরেদ আইভান। যদিও ওর আরো বহু ছদ্মনাম আছে। বেটা ভবঘুরে বদমাস, আমেরিকা তো নাকি গিয়েছিল, সেখানেই বোধহয় ব্রেইনের সঙ্গে ঝামেলার সূত্রপাত। এর কর্মক্ষেত্র জার্মানি হওয়াতে আমাদের সাথে বড় একটা আদান প্রদান ছিল না। জার্মান পুলিশকে তাই খবর দিয়েছি আমরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এর যমজ ভাই লুই বেকারের সাথে আমাদের মেলামেশা ছিল যথেষ্ট। এই তো গতকালই আমাদের তাকে গিলোটিনে চড়াতে হয়েছে। সত্যি বলতে কি মশাইরা, এটাকে মাটিতে পড়ে থাকতে দেখে পিলে চমকে উঠেছিল আমার। নিজের চোখে যদি না লুই বেকারকে গিলোটিনে চড়তে দেখতাম তাহলে হলপ করে বলতাম যে ওটা ঘাসের ওপর লুই বেকারই পড়ে আছে। তারপর মনে পড়ল যে লুই বেকারের জার্মানিতে একজন যমজ ভাই আছে। তারপর সেই সূত্র ধরে মাঝপথে থামতে বাধ্য হলো আইভান, কারণ তার কথায় কারোরই খেয়াল নেই। কমান্ড্যান্ট আর ডাক্তার দুজনেই অপলক দৃষ্টিতে ফাদার ব্রাউনের দিকে তাকিয়ে। তিনি লাফিয়ে উঠে দাঁড়িয়েছেন আর চেপে ধরেছেন কপালের রগ, যেন পেয়েছেন অসহ্য যন্ত্রণা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট চুপ করুন। মোটে আধখানা দেখতে পাচ্ছি আমি। ঈশ্বর কি আমাকে সেই শক্তি দেবেন পুরোটা কি আমি দেখতে পাবো? সাহায্য করো প্রভু, মেধা তো আমার দুর্বল নয়। এক সময় তো অ্যাকুইনিয়াসের যে কোনো পাতার ওপর টিকা লিখতে পারতাম আমি। মাথাটা কি আমার চৌচির হয়ে যাবে, নাকি আমি দেখতে পাবো? অর্ধেকটা, মোটে অর্ধেকটা দেখতে পাচ্ছি আমি। গড হেল্প মি মাই লর্ড। দু হাতে মুখ ঢেকে স্থাণুবৎ হয়ে দাঁড়িয়ে রইলেন ফাদার ব্রাউন, বুঝিবা প্রার্থনা কিংবা চিন্তায় রত। আর উত্তেজনাপূর্ণ গত 12 ঘন্টার এই সর্বশেষ অদ্ভুত আচরণটির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন বাকি 3 জন। অবশেষে মুখ থেকে হাত সরালেন ফাদার ব্রাউন। মুখে তার শিশুর সতেজ প্রশান্তি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, যাক, যত তাড়াতাড়ি পারা যায় ব্যাপারটা চটপট মিটিয়ে ফেলা যাক। তাহলে দেখি তাড়াতাড়ি কি করে আপনাদেরকে সত্যটা বোঝানো যায়। ডক্টর সিমনের দিকে ফিরলেন ফাদার ব্রাউন। বললেন, ডক্টর সিমন, আপনার মাথা তো খুব ভালো। সকালে আপনি এই প্রহেলিকা সম্বন্ধে 5টা কঠিন প্রশ্ন তুলেছিলেন না? সে প্রশ্নগুলো যদি আর একবার করেন, আমি তাহলে তাদের উত্তর দিতে পারি। যুগপৎ বিস্ময়ে এবং সংশয়ে খসে গেল ডক্টর সিমনের নাকের ডগার চশমা। কিন্তু তবু সাথে সাথে বললেন তিনি, প্রথম প্রশ্ন হলো যে যখন একখানা ছোট গুণসূচি দিয়ে খুন করা যায়,
তখন কেউ একটা ধ্বংস তলোয়ার ব্যবহার করতে যাবে কেন? শান্ত কণ্ঠে বললেন ফাদার ব্রাউন। কারণ কোন সূঁচ দিয়ে কারোর গর্দান নেওয়া যায় না, আর এই খুনটার জন্য মুন্ডচ্ছেদ ছিল একান্ত আবশ্যক। কিন্তু কেন? প্রশ্ন করলেন কৌতূহলী ওব্রায়েন। আপনার পরের প্রশ্ন? লোকটা কোনো চিৎকার বা শব্দ করেনি কেন? তলোয়ার তো আর সচরাচর বাগানে দেখতে পাওয়া যায় না। ডালপালার কুঁচি, বিষণ্ণ কণ্ঠে বললেন ফাদার ব্রাউন। জানালা দিয়ে তাকালেন বাগানের সেই মৃত্যু মঞ্চের দিকে। ভাঙা ডালপালাগুলোর মর্ম আপনারা কেউ বুঝতে পারেননি। গাছ থেকে অত দূরে কেন পড়েছিল ওগুলো? ভাঙা হয়নি ডালগুলো, কাটা হয়েছে। খুনি বোধহয় তার শত্রুকে কিছু তলোয়ার কসরত দেখাচ্ছিল, যেমন এক কোপে কি করে গাছের ডাল কাটা যায় বা ওই ধরনের কিছু। হ্যাঁ, আর তারপর তার শিকার যখন নিচু হয়ে সেটা দেখতে গেছে, নেমে এসেছে তলোয়ারের নিঃশব্দ এক কোপ। ধর থেকে আলাদা হয়ে গেছে মুন্ড। ধীরে ধীরে বললেন ডক্টর সিমন। আপনার যুক্তি তো আপাত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমার পরের দুটো প্রশ্ন যে কারোর মাথা ঘামিয়ে দেবে। জিজ্ঞাসু দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলেন পাদ্রী মশাই। বলে চললেন ডক্টর সিমন। চতুর্দিক আটা নিশ্ছিদ্র বাগানখানা তো দেখেছেন, অচেনা আগন্তুক বাগানে পৌঁছলো কিভাবে? মাথা না ঘুরিয়েই উত্তর দিলেন ফাদার ব্রাউন। বাগানে কোনো অচেনা লোক ছিল না। নেমে এলো ক্ষণিকের জমাট নিস্তব্ধতা, আর তারপরেই বিটকেল হাসির আওয়াজ। ফাদার ব্রাউনের এই অদ্ভুত যুক্তিতে বিদ্রুপ করবার সুযোগ পেয়েছে আইভেন। ও, তাহলে তাহলে কাল রাতে বোধহয় আমরা বাগান থেকে একটা দামড়া লাশ তুলে এনে সোফায় রাখিনি। হ্যাঁ, লোকটা বোধ করি বাগানেই যায়নি। হ্যাঁ, বাগানে না, পুরোটা যায়নি। অন্যমনস্কভাবে বললেন ফাদার ব্রাউন। চেঁচিয়ে উঠলেন সাইমন। দাঁড়ান মশাই, লোকটা বাগানে গিয়েছিল কিংবা যায়নি? মৃদু হেসে বললেন ফাদার ব্রাউন। তার কোনো মানে নেই। যাক, আপনার পরের প্রশ্নটা কি ডাক্তার? আমার মনে হয় আপনি বোধহয় অসুস্থ, তবু বলছি পরের প্রশ্ন। ব্রেইন বাগান থেকে বেরোলো কি করে? বাগান থেকে বেরোয়নি তো, বললেন পাদ্রী মশাই। দৃষ্টি তখনও তার জানালা ছাড়িয়ে বাইরের দিকেই। ফেটে পড়লেন সিমন। বললেন, বাগান থেকে বেরোয়নি? বেরিয়েছে, পুরোপুরি না। রেগে ঘুষি পাকালেন ফরাসি যুক্তিবাদী সিমন। বললেন, একটা লোক হয় বাগানে ছিল কিংবা ছিল না। তার কোনো মানে নেই। সহ্য করতে না পেরে তেড়ে লাফিয়ে উঠলেন ডক্টর সিমন। রোষের সঙ্গে বললেন, এরকম কথায় আমি আর সময় নষ্ট করতে চাই না। একটা লোক পাঁচিলের এপাশে ছিল না অন্য পাশে, সে কথাও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার সঙ্গে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। ডাক্তার, কোমল কণ্ঠে বললেন ফাদার ব্রাউন, আমরা চিরকাল সুসম্পর্ক বজায় রেখেছি। আর কিছু না হোক, অন্তত পুরনো বন্ধুত্বের খাতিরে আপনার পঞ্চম প্রশ্নটা করুন। দরজার পাশে একটা চেয়ারে অধৈর্যভাবে বসে পড়লেন ডক্টর সিমন। বললেন, কাঁধ আর মাথা অদ্ভুতভাবে কোপানো, যেন মৃত্যুর পর করা হয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে উত্তর দিলেন পাদ্রী মশাই। হ্যাঁ, যে প্রবঞ্চনাটা আপনারা সবাই সত্যি বলে ঠাউরেছেন, সেটা আপনাদের মাথায় ঢোকানোর জন্যই ওটা করা হয়েছে। করা হয়েছে যাতে আপনারা নির্বিচারে মেনে নেন যে মাথাটা কবন্ধটারই। বুদ্ধি শুদ্ধি গুলিয়ে গেল ওব্রায়েনের। মগজের গোপন রন্ধ্র থেকে যে মৎস্যকন্যা আর অশ্বমানবের মতন অলিক অপদেবতার কল্পনা ছাড়া পেল চিন্তা স্রোতে। কোন প্রাচীন যুগের দৈববাণী যেন কানে কানে এসে বলল, ওহে, যেও না ওই সর্বনেশে বাগানে যেখানে আছে জোড়া ফলের গাছ। পরিহার করো ওই অশুভ উদ্যান যেখানে পঞ্চত্ব পায় যুগ্ম শির মানব। অবশ্য তাঁর আইরিশ মনের মুকুরে এইসব অলিক ছায়াছবির খেলা চললেও ফরাসি রং লাগা তাঁর মেধা কিন্তু অতি সতর্ক। অন্যদের মতনই
সন্দিগ্ধভাবে লক্ষ্য করছিলেন পাদ্রী মশাইকে। অবশেষে জানলার দিকে পিট করে ঘুরে দাঁড়ালেন ফাদার ব্রাউন। ঘন ছায়াতেও চোখে পড়ে ছাইয়ের মতন সাদা তার মুখখানা, কিন্তু কথা বললেন তিনি দ্বিধাহীনভাবে। মশাইরা, আপনারা বাগানে অচেনা কোনো বেকারের লাশ পাননি। সত্যি বলতে আপনারা কোনো লাশই পাননি। ডাক্তার সিমনের তর্কের উত্তরে আমি ফের বলছি, বেকার পুরোপুরি এখানে উপস্থিত ছিল না। দেখুন, কালো পোশাকে মোড়া লাশের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন ফাদার ব্রাউন। ও লোকটাকে তো আপনারা জীবনে দেখেননি, কিন্তু এই লোকটাকে দেখেছেন কি? আগন্তুকের বিরল কেশ পিতাভ মুন্ডখানা একপাশে গড়িয়ে ছড়িয়ে দিলেন ফাদার ব্রাউন, আর তার জায়গাতে বসিয়ে দিলেন শ্বেতকেশ দ্বিতীয় মুন্ডটা। সবাই সবিস্ময়ে দেখলেন যে সেখানে পড়ে রয়েছে জুলিয়াস কে ব্রেনের সম্পূর্ণ দেহায়বব। খুনি তার শত্রুর মুন্ডচ্ছেদ করে তলোয়ারখানা পাঁচিল টোপকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু শুধু তলোয়ারখানা ফেলার মতন বোকা তো সে নয়, মুন্ডটাও সে ছুঁড়ে ফেলে পাঁচিলের ওই পাশে। তারপর আর কি, অন্য একটা মুন্ড লাশের সঙ্গে জোড়া দেওয়া, আর আপনারা সবাই ভাবলেন খুন হয়েছে কোনো অচেনা লোক। আর একটা মুন্ড জোড়া দেওয়া? বিস্ফারিত নয়নে বললেন ওব্রায়েন। আর একটা মুন্ড আসবে কোথা থেকে? মুন্ড কি কাছে হয়? মাটির দিকে তাকিয়ে ধরা গলায় বললেন ফাদার ব্রাউন। না, কিন্তু গিলোটিনের ঝুড়িতে হয়। যে গিলোটিনের পাশে পুলিশ কর্তা অ্যারিস্টেড ভ্যালেন্টিন এখানে আসার খানিক আগেই দাঁড়িয়েছিলেন। দাঁড়ান দাঁড়ান মশাইরা, দাঁড়ান, 1 মিনিট আগে আমার কথাটা শুনে নিন, তারপর না হয় আমায় ঠ্যাঙাবেন। হ্যাঁ, ভ্যালেন্টিন সৎ, কিন্তু নিজের মতের ব্যাপারে সে উন্মাদ। ওনার শীতল ধূসর চাহনি দেখে আপনারা বুঝতে পারেননি। উনি যাকে খ্রিস্টীয় কুসংস্কার মনে করেন, সেই বিশ্বাস ভাঙার জন্য কোনো কাজেই তিনি পিছপা নন। ওনার এই মতের খাতিরেই উনি লড়াই করছেন, উপোস করছেন, আর এবার খুন করলেন। ব্রেন এর আগে ছোটখাটো সম্প্রদায়গুলোর মধ্যে পয়সা ছড়িয়েছেন, তাতে বড় কিছু পরিবর্তন হয়নি, কিন্তু ভ্যালেন্টিন একটা গুজব শুনছিলেন যে কল্পনা বিনাশী ব্রেন নাকি ধীরে ধীরে আমাদের দিকে ঝুঁকছেন। এটা যদি সত্যি হয় তাহলে পুরোপুরি অবস্থা পাল্টে যাওয়ার সম্ভাবনা। ব্রেন তার অগাধ সম্পত্তি ঢালবেন ফ্রান্সের চার্চের শূন্য ভাণ্ডারে। তার পয়সায় চলবে দি গিলোটিনের মতন আরও 6খানা দক্ষিণপন্থী সংবাদপত্র। সমতা পাল্টে যাওয়ার এই বিপদে ক্ষেপে উঠলেন ভ্যালেন্টিন। ঠিক করলেন দুনিয়া থেকে সরিয়ে দেবেন ব্রেইনকে। গোয়েন্দা শ্রেষ্ঠ তার প্রথম অপরাধ করলেন নিপুণভাবে। কোনো একটা কাজের অজুহাতে বেকারের মাথাটা বের করে বাক্স ভরে বাড়ি নিয়ে এলেন। ব্রেইনের সঙ্গে শেষবারের মতন তর্কাতর্কি করলেন, যার শেষ অসফল অংশটুকু ছাড়া বাকিটা শুনলেন লর্ড গ্যালওয়ে। আর তারপর তাকে নিজের নিশ্ছিদ্র বাগানে নিয়ে এলেন, তলোয়ারবাজির গল্প করলেন, তলোয়ার দিয়ে গাছের ডাল কেটে দেখালেন। তারপর পাগল কোথাকার, এক্ষুনি চলো হুজুরের কাছে, না হলে তোমাকে আমি। চেঁচিয়ে লাফিয়ে উঠল জখমি আইভেন। বিষণ্ণ কণ্ঠে বললেন ফাদার ব্রাউন, ওনার কাছেই তো যাচ্ছিলাম আমি। ওনার স্বীকারোক্তি শুনতে হবে যে আমায়। ফাদার ব্রাউনকে প্রায় বলির পাঁঠার মতনই ঠেলতে ঠেলতে সবাই হুড়মুড় করে ঢুকলেন ভ্যালেন্টিনের নিস্তব্ধ পড়ার ঘরে। ডেস্কে বসা গোয়েন্দা প্রবর বুঝিবা নিজের কাজে এতই ব্যস্ত ছিলেন যে এই বিক্ষুব্ধ আগমনও তিনি শুনতে পেলেন না। এক মুহূর্ত অপেক্ষা করলেন সবাই, তারপর তার শটান পিঠের দিকে তাকিয়ে কি সন্দেহ হওয়াতে ছুটে গেলেন ডক্টর সিমন।
নজরে পড়ল ভ্যালেন্টিনের হাতের কাছে ওষুধের বড়ির কৌটো। গায়ে হাত দিয়ে বুঝলেন ভ্যালেন্টিন মৃত। আত্মহননের চিহ্ন ছাপিয়ে গর্বের দীপ্তি পরিস্ফুট তার মুখে। এতক্ষণ আপনারা শুনছিলেন J.K. চেস্টারটনের লেখা সুমিত কুমার বর্ধনের অনুবাদ করা গল্প মৃত্যু উদ্যান। আজকে আমাদের গল্পের কথক ও ফাদার ব্রাউনের ভূমিকায় সব্যসাচী চৌধুরী, লর্ড গ্যালোয়ের ভূমিকায় সার্থক বোস, ডক্টর সিমন রূপম সিংহ, ভ্যালেন্টিনের ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি, ইভানের ভূমিকায় সৌম্য মুখার্জি, ভ্যাচেস অফ মন্ট সেন্ট মিশেলের ভূমিকায় সন্দীপ দেবনাথ, কমান্ড্যান্ট ওব্রায়নের ভূমিকায় অরিজিৎ রয় চৌধুরী, লেডি মার্গারেট ও আজকের গল্পের সূত্রধার আমি সুকন্যা ব্যানার্জি। পোস্টার ডিজাইন করেছে পাপিয়া পাল, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণ তনুশ্রী সাহা ও গল্পের পরিচালনায় সব্যসাচী চৌধুরী। আজকে তাহলে এই পর্যন্তই। পরের সপ্তাহে শনিবার ঠিক এই সময় টিম ন্যাড়াছাদের গল্প আপনাদের জন্য নিয়ে আসবে আরেকটা নতুন গল্প। শুনতে ভুলবেন না ন্যাড়াছাদের গল্প।